আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আজকের শীর্ষক রাহুল গান্ধী এক দিমাগি নকশাল। যে কোনো নেতার লক্ষ্য আসলে তার কর্মী, তার সমর্থক বাহিনী, তাদের আগামী কাজ কি, তাদের কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, যাদের বিরুদ্ধে বলবেন তাদেরকে কি বলতে হবে, সপক্ষে কি বলতে হবে, এই সমস্ত খোরাক জুগিয়ে যাওয়াটাই হলো এক নেতার কাজ। ক্রমাগত তাদেরকে টাস্ক দিতে হবে, তাদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে যা বলার দরকার সেটা বলে দিতে হবে, তারা সেগুলোকে রিপিট করে যাবেন। রাজনৈতিক দলের এটাই কাজ করার পদ্ধতি। নেতা যা বলবেন তা ছড়িয়ে পড়বে সর্বত্র, তার মুখ থেকে যা যা বের হলো কিছুক্ষণ পর থেকে সেটাই শোনা যাবে কর্মী সমর্থকদের কাছে। 12 বছর টানা রাজত্বের শেষে বহু অভাব অভিযোগ তো সাধারণভাবেই জমার কথা। কাজেই এই যে 12 বছর মোদিজির যে রাজত্ব, সেখানে স্বাভাবিক বহু অভিযোগ আছে। তার উপরে এক চূড়ান্ত অর্থনৈতিক ক্ষেত্রের ব্যর্থতা মোদী সরকারের সামনে একটা বিরাট বিপদ ডেকে এনেছে। একটা বিরাট মানুষের এক ধরনের অনীহা, এক ধরনের বিরুদ্ধতা, এক ধরনের না পাওয়া, বিভিন্ন অভিযোগ ইত্যাদি সামনে একটা বিরাট বিপদ ডেকে এনেছে। স্বাভাবিকভাবে বহুদিন সেই চূড়ান্ত ব্যর্থতাকে বহুদিন ধরে মন্দির, মসজিদ, হিন্দু, মুসলমান, শ্মশান, কবর ইত্যাদির মধ্যে আটকে রাখতে পেরেছিলেন নেতা নরেন্দ্র মোদী, আরএসএস, বিজেপি। কিন্তু যত দিন যাচ্ছে এই শব্দগুলো তার গুরুত্ব হারাচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই ছেলে ভোলানি পিটুলি গোলাকে দুধ ভেবে খেয়ে নেবে এটা আশা করা উচিত নয়। তারা এই ন্যারেটিভ খাচ্ছে না। এরা প্রাথমিক শিক্ষার কথা বলছে, এরা চাকরির কথা বলছে, গণতান্ত্রিক ভ্যালুজের কথা বলছে। সব মিলিয়ে বস্তা পচা পুরনো ন্যারেটিভগুলো আর কাজে দিচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে সেই ফিডব্যাকটা সবাই পাচ্ছেন। কাজেই একটা শেষ চাল দেবার চেষ্টা করলেন মোদিজি। এই যে নতুন ন্যারেটিভ আসছে, জেনজিদের নতুন দাবি আসছে, তা নিয়ে ডিবেট করা সম্ভব নয়, এটা মোদিজির থেকে ভালো আর কে জানে। সেই যে কবেই এক গ্লাস জল খেয়ে দোস্তি বানি রাহে বলে সাক্ষাৎকার ছেড়ে পালিয়েছিলেন, তারপর থেকে আর কোনোদিনও প্রেসের মুখোমুখি হননি তিনি। এবারেও জেনজি আন্দোলনের পরে আচমকা ধাক্কায় টাল সামলাতে না পেরেই ওই মাঝরাতে কিছু কমিউনিকেট করার চেষ্টা করলেন মাঝরাতে, কিন্তু কদিনের মধ্যেই বুঝেছেন অসম্ভব। ও টেলিপ্রম্পটার সামনে রেখে ভাষণ দেওয়াটা জেনজিরা একটা তামাশার পর্যায়ে নিয়ে চলে গেছে। কাজেই সেই প্রজন্মের কাছে, সেই প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে আলোচনা বিতর্ক করে কোনো লাভ নেই। তার চেয়ে তাদেরকে এক তকমা দিয়ে বিতর্কের থেকে অনেক দূরে শত্রুপক্ষ করে রাখাটাই মোক্ষম উপায় বলে অন্তত মনে করলেন মোদিজি। আর একেবারে সেই তকমাটা দেবার জন্য স্বাধীনতা দিবসকে বেছে নিলেন, স্বাধীনতা দিবসের মঞ্চকে বেছে নিলেন মোদিজি। 15ই আগস্ট লালকেল্লার মঞ্চ থেকে তিনি দেশের শত্রুদের চিহ্নিত করার কাজ তুলে দিলেন তার সমর্থক দলের কর্মীদের হাতে। তারপর থেকে সারা দেশে সেই ভক্তকুল নেমে পড়েছে দিমাগি নকশাল খুঁজতে। তারা এখন বিভিন্ন জায়গায়, বিশ্ববিদ্যালয়, কলেজ, বিভিন্ন জায়গাতে দিমাগি নকশাল খুঁজে বেড়াচ্ছে। কাশফুল ঘেরা এক প্রান্তিক অঞ্চলে কংগ্রেস আমলে সেদিনের রাষ্ট্রশক্তিকে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে উপড়ে ফেলার কথা যারা ঘোষণা করেছিল তারা ছিল নকশাল। ফলাফল আমরা জানি, সেদিনে সেই অভ্যুত্থানকে থামানো গেছে, কিন্তু বিভিন্ন সময়ে সেই মতাদর্শ ফিরে ফিরে এসেছে, বিভিন্ন নামে এসেছে। কংগ্রেস উপড়ে ফেলতে চেয়েছে এই নকশালবাদকে। আধা সামরিক বাহিনী, যৌথ বাহিনী নামানো হয়েছে দেশের বহু জায়গাতে। এ রাজ্যে সেই 67 থেকে এই নকশালবাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নেমেছে সিপিআইএমও। তারা খুব যে বিতর্ক করেছেন তাও নয়। কংসাল বলেছেন নকশালরা নাকি কংগ্রেসের বি টিম। কিছুদিন আগে যেমন তৃণমূলকে বিজেপির বি টিম বলে ওই বিজেমূল তত্ত্ব এনে হাজির করেছিলাম, ঠিক সেই রকম ওনারা করেছিলেন, ঠিক সেই রকম তারা সেদিন কংসাল তত্ত্ব এনেছিলেন। ওদিকে নকশালরাও থেমে থাকেননি। তারাও তাদের শ্রেণী শত্রুর তালিকাতে সিপিএম নেতা সমর্থকদের রেখেছিলেন। অনায়াসে তাদের খুন করা হয়েছে। দুদলের এই খুনোখুনি এই সেদিনেও আমরা দেখেছি।
নকশালরা ধীরে ধীরে মাওবাদী নামে পরিচয় পেয়েছে, পরিচিতি পেয়েছে, তাদের বিরুদ্ধে চিদাম্বরম যৌথ বাহিনী নামিয়েছেন, তারা এ রাজ্যেও নেমেছে। তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, ইউএপিএতে পিপলস মার্চের সম্পাদককে স্বপন দাশগুপ্তকে জেলে পোড়া হয়েছিল। মাওবাদী বলে সেও তো ওই সিপিএম জামানাতেই, তিনি জেলেই মারা গেছেন। তখনও তো মুখ্যমন্ত্রী সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। আবার চারুবাবু লকআপে মারা যাচ্ছেন, মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায়, আর মন্ত্রী তখন ছিলেন সুব্রত মুখার্জি। এই সেদিনেও তৃণমূল সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন যে কিষাণজিকে এনকাউন্টার করা হয়েছে। হ্যাঁ, ক্ষমতায় এসেই মাওবাদী কিষাণজিকে পাওয়া গিয়েছিল, ক্ষমতায় আসার পরে, তৃণমূলের জমানা আসার পরে কিষাণজিকে পাওয়া গিয়েছিল 13টা গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায়, হাতের নখ উপড়ে নেওয়া, পায়ের পিঠে কালছিটে বলে দিচ্ছিল। সেই মৃত্যুর আগে এক অবর্ণনীয় অত্যাচার চলেছিল তার উপরে, কাজে এনকাউন্টার তত্ত্ব প্রতিষ্ঠিত। এই কিষাণজির আমলে লালগড়ে সিপিএম এর মাস্টারমশাইয়ের লাশ স্কুলের বাইরে পড়েছিল, কেউ সৎকার করার সাহসও দেখায়নি। এই মাওবাদীদের অনেকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল আজকের মুখ্যমন্ত্রীর সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়। কিন্তু আজ প্রধানমন্ত্রী সমস্ত বিজেপি বিরোধীকেই, ওই কংগ্রেস, ওই সিপিএম, ওই সিপিআই, সবাইকে, আরবান নকশাল শুধু নয়, তাদের মস্তিষ্ক আছে সেই ঘোষণা করে আপাতত দেশের শত্রু হিসেবে চিহ্নিত করলেন দিমাগি নকশালদের। তারাই নাকি উন্নয়নের সামনে সবচেয়ে বড় বাধা। তারা কারা? তারা সব ভাই, তারা কংগ্রেস, তারা সমাজবাদী পার্টি, তারা আপ, তারা তৃণমূল কংগ্রেস, তারা বিরোধী আসনে যারা যারা আছেন, বামপন্থীরা তো বটেই। হ্যাঁ, বিরোধীরাই হলেন সেই দিমাগি নকশাল যারা দেশকে টালমাটাল করার পরিকল্পনা করছে। আর আপাতত সেই দিমাগি নকশালদের চেয়ারম্যান হলেন রাহুল গান্ধী। এবং হবে নাই বা কেন? এই প্রথম একজন কংগ্রেসের সর্বোচ্চ নেতা কর্পোরেট পুঁজির মাথায় বসে থাকা লোকজনকে দেশের শত্রু হিসেবে চিহ্নিত করছেন। সাফ জানিয়ে দিয়েছেন আদানি, আম্বানি ইত্যাদি ফোড়ে পুঁজিপতিরাই দেশকে লুটছে, আর সেই লুটের সহযোগী বিজেপির সরকার। তারা টিকে আছে এক পারস্পরিক নির্ভরশীলতাকে নিয়ে। সরকারে থাকা দল বলছে এই নাও দেশের সম্পত্তি, এই নাও লুটের ফরমান, বদলে তারা দিচ্ছে অর্থ। তারা কিনে নিয়েছে সংবাদ মাধ্যম, যে সংবাদ মাধ্যমে সারা দিন চলছে সরকারের ভজনা। এমনকি লালকেল্লা থেকে এই দিমাগি নকশাল কথাটা বলার পরে কেউ কেউ মোদিজির কাছে, একটা মিডিয়াও জানতেও চায়নি যে এরা ঠিক কারা, এই দিমাগি নকশালরা কারা। যদি জানেন যে এরাই দেশের সবচেয়ে বড় শত্রু, সাংঘাতিক শত্রু, তাহলে তাদের জেলে ঢোকাচ্ছেন না কেন? লালকেল্লা থেকে ঘোষণা করে কি হবে? না, এই প্রশ্ন নেই, বরং তারাই বিভিন্ন ব্রেনের ছবি, গ্রাফিক্স এনে বোঝানোর চেষ্টা করছেন। ওই যে তাড়িপার ওই জেলে গিয়েছিল সুধীর, সে বোঝানোর চেষ্টা করছে যে মাথার ভেতরে ঠিক কি থাকলে তারা দিমাগি নকশাল হয়ে ওঠে। সেখানে রাহুল গান্ধী দেশের বেসিক সমস্যাগুলো নিয়ে কথা বলছেন, বলছেন ছাত্রদের কথা, বলছেন প্রাথমিক শিক্ষার কথা, বলছেন আধুনিক শিক্ষার কথা। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রীও বলছেন আগামী বছরে 70% ছাত্রদের এআই শিক্ষিত, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে শিক্ষিত করে তোলা হবে, যখন দেশের 80% স্কুলে ইন্টারনেটই নেই। ইন্টারনেট ছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো তো একমাত্র মোদিজির পক্ষেই সম্ভব। কাজেই মানুষ শুনছেন রাহুল গান্ধীর কথা, যার দিদিমা বলেছিলেন নকশালবাদকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। যে দলের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন নকশালবাদ হলো দেশের সবচেয়ে বড় অভ্যন্তরীণ সমস্যা, সেই দলের সর্বোচ্চ নেতা আজ কেবল দিমাগি নকশাল নয়, দিমাগি নকশালদের চেয়ারম্যান। আসলে যদি একটু ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন স্বাধীনতার পরে ওই প্রথম, ভুল হোক ঠিক হোক, এক রাজনৈতিক আন্দোলনের জন্ম হয়েছিল। যারা সেই আন্দোলনকে, নকশালবাড়ির আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা বলেছিল, তারা কেউ এমএলএ এমপি হওয়ার জন্য রাজনীতিতে নামেননি, কারণ তারা ভোটে বিশ্বাসই করতেন না। 2, তারা এক সিস্টেমের দিকে আঙুল তুলে বলেছিলেন এই সিস্টেমকে বদলাতে হবে, আজকে সেই কথা আবার রিপিট করা হচ্ছে। 3, তারা সেই লক্ষ্য অর্জনের জন্য প্রাণ দিতে বা নিতে তৈরি ছিলেন। তাদের পদ্ধতি নিয়ে বহু প্রশ্ন আছে, তাদের এক সামরিক পরিকল্পনার উপরে নির্ভরশীলতা আজকের দিনে কার্যকরী নয়, হতেই পারে না, এসব নিয়ে আলোচনা তো আছে। কিন্তু সেই মধ্য 60, সেই সময়ে জন্ম নেওয়া এক আন্দোলন আজও মানুষের স্কুল শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, রোজগারের লড়াইয়ের সঙ্গে জুড়ে যাচ্ছে। সম্ভবত এটাই নকশালবাড়ি আন্দোলনের সাফল্য, যা আমাদের প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লা থেকে 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবসে জানিয়ে দিলেন মানুষকে। সে কথা থাক।
আজ বিরোধীদের মধ্যে অনেকেই, বিশেষ করে রাহুল গান্ধী, বিজেপিকে এক বিতর্কে নামতে বাধ্য করেছেন। এতদিন ন্যারেটিভ সেট করতো আরএসএস বিজেপি, জবাব দিত বিরোধীরা, এখন ঠিক উল্টোটা আমরা দেখছি। দেশ জুড়ে ছাত্রদের এই আন্দোলন সেই ন্যারেটিভ গুলোকে আরো শক্তিশালী করছে। হ্যাঁ, রাহুল গান্ধী বলছেন কোন পক্ষে দাঁড়াবেন, সাভারকার গডসের পক্ষে না গান্ধী নেহেরু সুভাষের পক্ষে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে দাঁড়াবেন না হিন্দু মুসলমান বিভাজনের পক্ষে দাঁড়াবেন, রোজগারের দাবিতে রাস্তায় নামবেন না রাম মন্দিরের দাবিতে। হ্যাঁ, এই বেসিক ন্যারেটিভ গুলো এখন ছড়াচ্ছে সর্বত্র। দেশের আজকের জেনজি, জেন আলফারা 2029-এ মোট ভোটারের 32-33%, আর তারাই এই ন্যারেটিভ বয়ে নিয়ে যাচ্ছে। শহুরে শিক্ষিত মধ্যবিত্তরা বুঝেছে উন্নয়নের নামে এক বকওয়াস চলছে, কারণ চোখের সামনে শেয়ার বাজার পড়ছে, চোখের সামনে দেখছেন প্রকৃত আয় কমে যাচ্ছে, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া। কেবল তাই নয়, এই মধ্যবিত্ত উচ্চবিত্তরা একদিন মোদিজির সেই বিশ্বগুরু প্রচারে আস্থা রেখেছিলেন। তারা বিশ্বাস করতেন যে হ্যাঁ, বিশ্বে একটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে ভারতবর্ষ। আজ তাদের সন্তানদের হয় বিদেশ যাওয়ার রাস্তা বন্ধ, যারা আছে ওখানে তারা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন। আবার শিল্পপতিদের এক বড় অংশ দেখছেন সরকার হাতে গোনা কিছু ফোড়ে, কিছু ক্রনি ক্যাপিটালিস্টদের, কিছু দালাল কর্পোরেট হাউসের কাছে বিকিয়ে গেছে। আর এই সমস্ত প্রশ্নগুলো আজ একটা আকার ধারণ করছে। সেই আকার দিচ্ছেন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই প্রথম মহিলারা শুনছেন মহিলা সংরক্ষণ নয়, মহিলাদের ভাতা নয়, মহিলাদের সম্মানের কথা, মহিলাদের আত্মমর্যাদার কথা, তাদের অস্তিত্বের কথা বলছেন এক রাজনীতিবিদ। এসব কথা তো আগে বলা হয়নি। রাহুল গান্ধী বলছেন যে হ্যাঁ, আপনি কন্যা, না হলে আপনি স্ত্রী, না হলে আপনি মা, কিন্তু আপনি এক পুরুষের অধীন। কিন্তু এর বাইরেও আপনার এক পরিচিতি আছে, সেই পরিচিতির কথা বলছেন একজন রাজনীতিবিদ এতদিন পরে। হ্যাঁ, এই সব মিলেই সারা দেশে এক নতুন ডিসকোর্স তৈরি হচ্ছে, কিছু নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে, যে ন্যারেটিভ গুলো আরএসএস, বিজেপি, মোদি শাহের এতদিনের হাতের তাসের সঙ্গে মিলছে না। সেই চূড়ান্ত হিন্দুত্ব, এক সাম্প্রদায়িক বিভাজন, এক বিভৎস জঙ্গি জাতীয়তাবাদ, কোনোটাই আর মানুষ মেনে নিচ্ছে না। মানুষও সব শুনে শুনে ক্লান্ত। তারা এখন তাদের সন্তানের শিক্ষা চায়, স্বাস্থ্য চায়, রোজগারের সুযোগ চায়, শিল্প বাণিজ্য। সেই কথাগুলো নিয়ে বিতর্কে নামবেন মোদিজি। এমন পুঁজি তার বা তাদের ভাড়ারে নেই বলেই একটা তকমা লাগিয়ে দিয়ে নিকেশ করার চেষ্টা করছেন। কিন্তু রাজনীতিতে এই তকমা লাগানোতে বেশি দিন কোনো কাজ হয় না। হলে যখন আরবান নকশাল বলেছিলেন মোদিজি, তখনই হতো। 4 বছর পরে আবার সেই আরবান নকশালকে দিমাগি নকশাল নতুন গল্প নিয়ে আসলে নামতে হতো না। কিন্তু জল এখন নাকের উপর দিয়ে বইছে। রাহুল গান্ধী ধরেছেন সঠিক রাস্তা, কাজেই তাকে একজন দিমাগি নকশাল বা দিমাগি নকশালদের মাথা বলে ছাপ মারার চেষ্টা শুরু হয়েছে। যতক্ষণ কেবল হাতে অস্ত্র নেওয়া কিছু মাওবাদীদের বিরুদ্ধে পুলিশ মিলিটারি অপারেশন চালাচ্ছিল, সরকার চালাচ্ছিল সেই অপারেশন, ততক্ষণ তার বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধ তৈরি হয়নি, হবার কথাও নয়। কারণ মানুষ সেই আন্দোলন থেকে, সেই লড়াই থেকে বিচ্ছিন্ন ছিল। কিন্তু আজ কংগ্রেস থেকে, তৃণমূল, সমাজবাদী পার্টি থেকে আরজেডি বা আপ বা বামপন্থীরা সবাইকে ওই দিমাগি নকশাল বলে এক ব্র্যাকেটে এনে ফেলাটা মোদিজির রাজনৈতিক জীবনের সব থেকে বড় ভুল রাজনৈতিক সিদ্ধান্ত। হ্যাঁ, কিছুদিন পরে সেটা আরো বড় করে প্রমাণিত হবে। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানটা রাহুল গান্ধী অনেকদিন ধরেই করছেন, কিন্তু পুনেতে যে অনুষ্ঠানটা হলো সেটা অভূতপূর্ব, এবং সেই ছবিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এই মুহূর্তে ভারতবর্ষে অনলি ফর উইমেন ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠান, সেটাও কতটা স্বতঃস্ফূর্তভাবে সাফল্যমণ্ডিত হতে পারে। এবং সেই কাজটা করে দেখালেন যে জননেতা, তিনি রাহুল গান্ধী, এবং অদ্ভুত একটা উচ্ছ্বাস আমরা দেখতে পেলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা কি বলুন তো, ভারতবর্ষের 50 কোটির কাছাকাছি মহিলা ভোটার, 2024 সালের ইলেকশন কমিশনের ডেটা অনুযায়ী আমরা বলছি যে 50 কোটির কাছাকাছি মহিলা ভোটার রয়েছে। তাদের সবার জন্য একটা স্বাধীনতার দরজা খুলে দিলেন রাহুল গান্ধী। এবং অবশ্যই কোথাও কিন্তু গিয়ে এই মুহূর্তে ভারতবর্ষের এক জননেতা এবং পুরুষ জননেতা এই কাজটা করলেন। যখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্কিম দেখতে পাই, যে মহিলাদের জন্য লাডলি বেহেনা, মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই জায়গা থেকেই সরাসরি কিন্তু রাহুল গান্ধী
নতুন ভাবে ভাবানোর একটা চেষ্টা করলেন এবং সেটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্যতা পেল। এবং শুধুমাত্র মহিলাদের জন্য একটা যে এই ধরনের ছাত্র কি গঞ্জ অনুষ্ঠান করা যায় এবং সেখানে সম্পূর্ণ তিনি যে কথাগুলো বললেন অত্যন্ত গ্রহণযোগ্যতা পেল, মহিলাদের স্বাধীনতার কথা বললেন এবং গুরুত্বপূর্ণভাবে কিন্তু রাহুল গান্ধী স্টেজে আসতেই কি অবস্থা হয়েছিল আপনারা একবার দেখুন। সবাই একদম উৎফুল্ল হয়ে রাহুল রাহুল করে চিৎকার করতে শুরু করে, একদম রক স্টার, ঠিক যেমন ভাবে আমরা দেখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রূপম ইসলাম যখন স্টেজে প্রবেশ করেন তখন রূপম রূপম করে আমরা চিৎকার করতে দেখি, ফসিলস ফসিলস করে চিৎকার করতে দেখি। ঠিক একই পদ্ধতি, একই ধরনের একটা উন্মাদনা রাহুল গান্ধীকে নিয়েছিল। Hello, is it working? It's on. सर हमारी आवाज से माइक नहीं चल पाएगा. We love you too much. Make some noise. Thank you for this wonderful welcome in Pune. আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি একদম সরাসরি। এবার আপনাদের এন্ট্রি গেট সেখানকার ছবি দেখাচ্ছি। এন্ট্রি গেট এবং সম্পূর্ণ যে গ্রাউন্ডটা সেখানে বিশাল ভিড় জমা হয়েছিল এবং এন্ট্রি করার ক্ষেত্রে মহিলাদের যে ধরনের উচ্ছ্বাস ছিল সেটা তারা তাদের বিভিন্ন যে পোস্টার সেগুলোতে দেখিয়েছে এবং একদম ফোনের মাধ্যমে তারা দেখিয়েছে, পোস্টার লিখে নিয়ে তারা দেখিয়েছে এবং পোস্টার গুলো খুব ইন্টারেস্টিং ছিল। এই বিপুল ভিড়ের মধ্যে কয়েকটা পোস্টার খুব চোখে লাগার মতন, একদম আই লাভ রাহুল এই ধরনের পোস্টার দেখা গিয়েছে। উই লাভ রাহুল, উই লাভ ইউ পুকি, অর্থাৎ পুকি বলতে খুব কিউট যে নেতা তাকে বলা হচ্ছে বা কিউট কোনো ব্যক্তি তাকে বলা হচ্ছে পুকি, তো সেই ক্ষেত্রে রাহুল গান্ধীকে বলা হচ্ছে। এবং আরেকটা পোস্টার আমরা দেখলাম যে আমাদের বাড়ি থেকে বলেছিল কোনো ছেলে, ভালো ছেলে খুঁজতে, আমরা রাহুল গান্ধীকে খুঁজে নিয়েছি। এবং অন্য আরেক মহিলা লিখেছেন রাগা রোর, একদম রাহুল গান্ধী রোর করছে, গর্জন করছে। এই ধরনের একটা উন্মাদনা তৈরি হয়েছিল এবং অবশ্যই ভারতবর্ষে বর্তমানে 47.1 কোটি মহিলা আছেন, অর্থাৎ 2024 সালের যে ইলেকট্রাল রোল সেইটা অনুযায়ী ইলেকশন কমিশন জানিয়েছেন যারা ভোট দেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই তাদের সামনে দাঁড়িয়ে রাহুল গান্ধী যে কথাটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন স্ম্যাশ দা পেট্রিয়ার্কি, অর্থাৎ পুরুষতন্ত্রকে শেষ করে দাও। এটা বলছেন একজন পুরুষ নেতা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত, এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ যাচ্ছে এবং খুব স্পষ্ট একটা মেসেজ যাচ্ছে। আপনারা বোঝার চেষ্টা করুন যে পুরুষতন্ত্র আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা জায়গাতে একদম ছড়িয়ে রয়েছে এবং মহিলারা কি করবে, মহিলারা কি খাবে, মহিলারা কিভাবে থাকবে, কিভাবে কথা বলবে, সমস্তটাই কোথাও কি কন্ট্রোল করার একটা জায়গা আমরা সমস্ত ক্ষেত্রে দেখতে পাই। এবং সেখানে দাঁড়িয়ে একজন জননেতা তিনি যখন বলছেন স্ম্যাশ দ্য পেট্রিয়ার্কি, অবশ্যই কিন্তু মহিলাদের মাঝখানে সেটা একটা নতুন নবজাগরণের সৃষ্টি করে এবং অবশ্যই সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। সরাসরি স্বাধীন হওয়ার কথা বলছেন তিনি এবং তিনি বলছেন যে আমাদের বর্তমান ভারতবর্ষে যে মানুষদের হাতে চলছে, যারা যারা এই মুহূর্তে ভারতবর্ষে বড় বড় মুখ হিসেবে রয়েছেন তারা কিভাবে ভাবছেন। সব রাজনীতির কথা নয়, কিন্তু কোথাও গিয়ে মহিলাদেরকে স্টেজের মধ্যে নিয়ে এসে তিনি তাদের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে মহিলাদের সামনে কিন্তু তুলে ধরলেন যে যেভাবে আমাদের সমাজ চলার কথা সেটা চলছে না। এবং সরাসরি এক মহিলা উঠে আসেন এবং তিনি বলেন যে আমি চাকরি করছি, আমি চাকরি করতে চাই, কিন্তু এই ধরনের মহিলা কেউ বিয়ে করতে চায় না। কিন্তু তখন রাহুল গান্ধী বলে ওঠেন যে আপনার কাছে এত সুন্দর দেখতে। তো এই কথাটা বলার পরবর্তীতে একদম সরাসরি সেখানে একদম বিভৎস ভাবে কিন্তু ভিড় চেঁচিয়ে ওঠে, চিৎকার করে ওঠে এবং সেলিব্রেট করে সেটাকে। Girl who is look fair, educated, healthy, but he doesn't want the girl like me who wants to pursue his But her you're career. a very beautiful girl. What do you mean he doesn't Thank you. want a girl like you? Thank you. But they want girl like me, but they don't want like a girl who is pursuing. আপনারা শুনলেন সেই মুহূর্তের ছবি এবং অবশ্যই তার পরবর্তীতে আরেক মহিলা উঠে আসেন এবং তিনি বলেন যে পেপার লিক যারা করছে তারা গুজরাটে গিয়ে লুকিয়ে রয়েছে, তাই জন্য এই মুহূর্তে সরাসরি কিন্তু তারা বেঁচে যাচ্ছে। এই কথাটা বলার পরে রাহুল গান্ধীর সামনে দাঁড়িয়ে হাসতে থাকেন এবং সামগ্রিক স্টেডিয়ামটা তখন কিন্তু উৎফুল্ল হয়ে ওঠে। ये पेपर लीक कितने हो क्यों रहे हैं? ये इंक्रीज हो गए हैं, बढ़ते जा रहे हैं।
ये बढ़ क्यों रहे हैं? क्या लगता है आपको? बोलो क्या मैं क्लियर? जिसको पकड़ा हुआ है, जिसका नाम आया है, वो अभी गुजरात में फरार है। अच्छा, यस। আপনারা শুনলেন সেই কথা। এবার আপনাদেরকে একদম সরাসরি রাহুল গান্ধী কিভাবে ভাবাতে চাইছেন মহিলাদেরকে, এটার ফলে ভোটে কতটা প্রভাব পড়বে এগুলো অনেক পরের বিষয়, কিন্তু অবশ্যই মহিলাদের মাঝখানে দাঁড়িয়ে একজন পুরুষ জননেতা, যেটা আমরা বারংবার এমফাসাইজ করছি, তিনি যখন এই ধরনের ভাবনা চিন্তা একদম নিয়ে আসেন সামনে, সেটা কিন্তু অনেকটাই এগিয়ে থাকা সামাজিকভাবে একটা ভাবনা চিন্তা, যেটা কিন্তু অনেক ক্ষেত্রেই এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট ইয়াং উইমেন যারা, তাদেরকে অনেকটাই রাহুল গান্ধী বা কংগ্রেসের প্রতি আকৃষ্ট করতে পারে, তেমনই কিন্তু পলিটিক্যাল অ্যানালিস্টরা মনে করছেন। তার কারণ একদম স্টেজের মধ্যে নরেন্দ্র মোদীর ছবি, মাঝখানে একদিকে যোগী আদিত্যনাথের ছবি, আরেকদিকে মোহন ভাগবত আরএসএস প্রধান, তার ছবি, কিন্তু সেই ক্ষেত্রে সরাসরি কালচারাল শকের কথাটা রাহুল গান্ধী উল্লেখ করেন। রাহুল গান্ধী উল্লেখ করেন বলতে, নরেন্দ্র মোদী একটা ভিডিওতে এসে বলেছিলেন যে আমি যন্তর মন্তরে দেখলাম আমাদের দেশের মহিলা যারা ছাত্রছাত্রী, তারা সরাসরি একদম আমাদের দেশের মহিলারা, যারা ইয়াং জেন জি মহিলা, তারা গালাগালি দিচ্ছে, এবং সেটা দেখে আমার একটা কালচারাল শক তৈরি হলো। আচ্ছা, আপনারা বোঝার চেষ্টা করুন যে পুরুষরা গালাগালি দিলে সেই ক্ষেত্রে কালচারাল শক কি তৈরি হয় না? আমরা কখনোই গালাগালি দেওয়াটাকে সমর্থন করছি না, কিন্তু মহিলা গালাগালি দিচ্ছে বলেই কি কালচারাল শক তৈরি হচ্ছে? এই প্রশ্নটা সরাসরি করে রেখেছেন রাহুল গান্ধী। तो मेरा सवाल है और आपसे सवाल है कि जंतर मंतर में गालियां लड़कों ने भी दी और लड़कियों ने भी दी, बट प्रधानमंत्री कह रहे हैं कि गाली देना कल्चरल शॉक लगा हमें, क्योंकि लड़कियों ने गाली दी। लड़के गाली दे तो कोई प्रॉब्लम नहीं है, उनके लिए अलाउड है, मगर अगर लड़की गाली दे तो कल्चरल शॉक है, शोभा नहीं देता। मोहन भागवत जी कहते हैं कि इंडिया में रेप होता है और भारत में रेप नहीं होता है। खट्टर जी कहते हैं कि 80% रेप महिला के कारण होते हैं। तो ये एक माइंडसेट है, और ये इस माइंडसेट से लड़ाई चल रही है। माइंडसेट क्या है कि लड़की की एक जगह है, वो पिंजरे में बंद होनी चाहिए, उसका कंट्रोल रहना चाहिए, उसको काम नहीं करना चाहिए, और लड़कों को फुल फ्रीडम मिलनी चाहिए। वो जो भी करना चाहे करें, गाली देनी है गाली दें, काम करना है काम करें। ऐसा हिंदुस्तान हम नहीं चाहते। এবং রাহুল গান্ধী এই যে এত বড় একটা রিস্ক নিলেন, রিস্ক কেন বলছি, যে শুধুমাত্র মহিলা অডিয়েন্সকে নিয়ে এত বড় একটা ভিড় একত্রিত করা, এবং সেই ভিড়টা সরাসরি কোথাও গিয়ে একদম রীতিমতন রাহুল গান্ধীর কথায় কথা মেলাচ্ছেন, তালে তাল মেলাচ্ছেন, তার সঙ্গে সেলিব্রেট করছেন। তারা এরকম নয় যে তারা কিছুই বুঝতে পারছে না, তাদেরকে এনে বসিয়ে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু নয়। এবং সম্পূর্ণ স্টেডিয়াম ভরে গিয়েছে, এবং সব কি কংগ্রেসের সমর্থক এরকম হতে পারে? কংগ্রেস পার্টি এদেরকে নিয়ে এসেছে টাকা দিয়ে, এরকম হতে পারে? সেটাও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সভার ক্ষেত্রে হচ্ছে না, এবং মানুষ কিন্তু যেতে চাইছেন না। কিন্তু এই ক্ষেত্রে রাহুল গান্ধী যেটা করতে সমর্থ হচ্ছেন, ভোটের ক্ষেত্রে কি হবে সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু যেটা করতে সমর্থ হচ্ছেন, ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানটার মাধ্যমে তিনি কিন্তু দেশের যুব সমাজের মধ্যে যে একটা নতুন ভাবে নবজাগরণের সৃষ্টি হয়েছে, দেশের যুব সমাজ প্রশ্ন করতে শিখেছে সরকারকে উদ্দেশ্য করে, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু রাহুল গান্ধী খুব ভালোভাবে অ্যাড্রেস করছেন, এবং নিজের চারপাশে সেই বিষয়টাকে কিন্তু নিয়ে আসতে চাইছেন। এবং রাহুল গান্ধী যেন এদের ফ্ল্যাগ বেয়ারার, অর্থাৎ একদম সরাসরি যারাই জেন জি, তাদের সামনে নেতা হিসেবে রয়েছেন রাহুল গান্ধী। এর আগেই আমরা দেখেছি যে সাহিল লোচক, তিনি
তার সঙ্গে 8 ঘন্টা বসে থেকে রাহুল গান্ধী সরাসরি দিল্লিতে অমিত শাহের যে প্যালেট গান চালানো সেটাকে নিয়ে সরাসরি একটা এফআইআর রেজিস্টার করালেন। সুতরাং কোথাও গিয়ে এই মুহূর্তে একজন জননায়ক হয়ে উঠছেন এবং সেটা কিন্তু সারা দেশে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে। এবং অনেকেই কিন্তু বলছেন যে একসময় আমরা শুনতে পেতাম না পাপ্পুকরণ, সেই বিষয়টা কিন্তু যারা বলতেন আর এই মুহূর্তে তাদের কিন্তু বলার সাহস নেই। কারণ প্রয়াগরাজের যে ছাত্রকে গুঞ্জ আমরা দেখতে পেয়েছি, কোটার ছাত্রকে গুঞ্জ, প্রত্যেকটা একটা ছাত্রকে গুঞ্জের থেকে আরেকটা ছাত্রকে গুঞ্জ আরো বেশি একদম ফ্লারিশ করে উঠছে এবং অবশ্যই এটা সম্বন্ধে মানুষের ইন্টারেস্ট বাড়ছে। আমরা দেখছিলাম আমাদের এক কমেন্ট বক্সে এক ভিউয়ার আপনারা বলছিলেন যে ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানটা সম্বন্ধে আপনি কিছু বলুন। তো এই সামগ্রিক ছাত্রকে গুঞ্জ যে অনুষ্ঠানটা সেটা অবশ্যই কিন্তু অন্য একটা লেভেলে পৌঁছেছিল। তার কারণ এখানে কোনোভাবেই কোনো কিন্তু পুরুষরা যুক্ত ছিলেন না, অডিয়েন্স হিসেবে শুধু মহিলারা এসেছিলেন। এবং এই ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানটা হওয়ার আগেও কিন্তু আপনাদের যদি মনে থাকে আমরা খবর দেখিয়েছিলাম যে পুনেতে সরাসরি মহারাষ্ট্র সরকার ব্যান করে দিয়েছিল 18 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত লোক জমা হতে পারবে না। কিন্তু শোনে কে কার কথা, জনতা যখন কাউকে শুনতে চায় তখন সেখানে মানুষ তো আর কাউকে আটকাতে পারেন না এবং সেটাই কিন্তু ঘটলো। একদম বিপুল একটা সভা হলো, বিপুল ভিড় জমাট হলো এবং সেখানে সরাসরি মহিলাদেরকে বললেন রাহুল গান্ধী স্ম্যাশ দ্য পেট্রিয়ার্কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমেন্ট এই মুহূর্তে পুরুষতন্ত্রের মধ্যে দাঁড়িয়ে একজন নেতা এবং তিনি পুরুষ নেতা এই কথাটা বলছেন। খুব গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু এই মুহূর্তে মহিলাদের এটা নিয়ে ভাববার সময় এসেছে। সরাসরি আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট